প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এ.কে.এম. হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে দৃষ্টি দেওয়ার জন্য চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আমি আজ চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে আমাদের জীবনে তথ্য। আমরা এই অধ্যায়টি আরেক দিন আলোচনা করেছিলাম এবং ওই দিন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও আলোচনা করেছি। আজ আমরা এই অধ্যায়ের উপর বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টা তোমাদের বোঝার সুবিধার জন্য সংক্ষেপে আজও আবার একটু আলোচনা করছি। তাহলে আলোচনা শুরু করি। প্রথমে ছিল তথ্য কি। তাহলে আমরা তথ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ ইত্যাদি। কারণ বিদ্যালয়ের নোটিশ বোর্ডে সব সময় বিভিন্ন ধরনের তথ্যের নোটিশ থাকে। তথ্য নোটিশ বলতে বোঝায় কিভাবে ক্লাস হবে, ক্লাস রুটিন পরিবর্তন হয়েছে কিনা, বা পরীক্ষার রুটিন দিয়েছে কিনা, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা নোটিশ বোর্ডে দিয়ে থাকি। তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। এটা হলো তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার, এসব কিছু মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। কাজেই আমরা দেখি কোনো তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে প্রথম তথ্য সৃষ্টি করতে হয়। তথ্য সৃষ্টি হলে এটা তথ্যটা কি সত্য না মিথ্যা, আসল নকল, এইগুলি বোঝার জন্য এটা আমরা সংগ্রহ করি, তারপর এটাকে বিশ্লেষণ করি। তথ্য সংগ্রহ করার পর এটা বিশ্লেষণ করি। যদি বিশ্লেষণ এটা ভালো হয়ে থাকে, খাঁটি হয়ে থাকে, অর্থাৎ এতে কোনো রকম আপত্তিকর কিছু থাকবে না, তখন আমরা তথ্যটা বিনিময় করার জন্য বিভিন্ন যন্ত্রের ব্যবস্থা নিই, বিভিন্ন যন্ত্রের সাহায্য নিই। যেমন তথ্য বিনিময়ের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি, টেলিভিশন, রেডিও বা অন্যান্য বিভিন্ন বিনিময়ের মাধ্যমে যেগুলি ব্যবহৃত হচ্ছে, ইন্টারনেট, এইসব জিনিস আমরা ব্যবহার করে আমরা তথ্যটা বিনিময় করি, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি, ট্রান্সমিশন করি ইত্যাদি আর কি। যা হোক, এখানে যে প্রযুক্তিগুলি ব্যবহার করা হয়, যে যন্ত্রগুলি ব্যবহার করা হয়, সবগুলিকে বলা হয় প্রযুক্তি। তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে একটু বুঝলাম। তারপরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। আইসিটি হলো আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন এক নম্বর হলো যোগাযোগ প্রযুক্তি, আর হলো তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে আমরা যোগাযোগ প্রযুক্তি এবং কি, এগুলি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এটি ব্যবসায়, শিক্ষা, চিকিৎসা ও কৃষিতে বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, রেডিও, টিভি, ক্যামেরা ইত্যাদি হল বিভিন্ন প্রকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যম। এদেরকে আমরা ব্যবহার করি, এই যোগাযোগ, এগুলি আমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা ব্যবহার করছি। তারপর আমরা দেখি আইসিটি, অর্থাৎ আইসিটিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। এক নম্বর হলো যোগাযোগ প্রযুক্তি, আরেকটি হলো তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে যোগাযোগ প্রযুক্তির বিকাশটা কি ছিল এটা আমরা দেখি। যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে। তখন মানুষ দোয়ার সংকেত পাঠিয়ে এবং ঢোল বাজিয়ে যোগাযোগ করত। তথ্য যোগাযোগের পরবর্তী ধাপে চিঠিপত্র আদান প্রদান শুরু হয়, সংবাদপত্রের প্রচলন
বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করতে শুরু করে। আধুনিক কালে যোগাযোগের জন্য ব্যারন শিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করছেন। স্যামুয়েল মোর্স নামে একজন বিজ্ঞানী, তিনি 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে সক্ষম হয়েছিলেন। দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল নামক এক বিজ্ঞানী তিনি টেলিফোন আবিষ্কার করছেন। টেলিফোন অর্থাৎ টেলি মানে দূরের মানুষের সাথে কথা বলা। এরপর রেডিও এবং তারপরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়া বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। তাহলে আমরা যোগাযোগ প্রযুক্তির বিকাশ সম্পর্কে জানতে পারলাম। তারপরে আসি আমরা তথ্য সংরক্ষণ প্রযুক্তির বিকাশ, অর্থাৎ তথ্যটাকে আমরা সংরক্ষণ করে রাখবো, ধরে রাখবো অনেকদিন পর্যন্ত যাতে নষ্ট না হয়। এটার বিকাশটা কিভাবে হয়েছে তা নিয়ে আমরা একটু দেখি। তো প্রাচীনকালে মানুষ গুহার দেওয়ালে ছবি এঁকে অথবা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। অর্থাৎ ছবি আঁকলেও কিন্তু ছবিটা থেকে যায়, নষ্ট হয় না। এটাও কিন্তু সংরক্ষণ একটা পদ্ধতি ছিল। এরপর লিথোগ্রাফের সাহায্যে সংরক্ষণ করতো, অর্থাৎ রেকর্ড করে রাখতো। তারপরে লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখত। ছাপাখানা আবিষ্কারের ফলে মানুষ অনেক তথ্য বইয়ে ছাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে। বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, ট্যাপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করছে। কাজে এগুলি আমরা সবাই চিনি, সবাই এগুলির সাথে আমরা পরিচিত। কাজে তথ্য সংরক্ষণ প্রযুক্তির যে সমস্ত মাধ্যম বা উপায়গুলি, এগুলি আমাদের অজানা নাই। তারপর আমরা একটু আলোচনা করলাম। তারপর আমরা দেখি তথ্য বিনিময় গুরুত্বপূর্ণ কেন। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংক্ষেপে যেটাকে আমরা আইসিটি বলি, এর মধ্যে তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করছি। এগুলি সম্বন্ধে সবাই অবগত, সবাই এগুলির সাথে পরিচিত। কারণ ইন্টারনেট এবং ইমেইলের জন্য আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। টেলিভিশন, রেডিও তো অনেক আগ থেকেই জানি। তারপর আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা মোবাইল ফোন অহরহ ব্যবহার করছি। আজকাল তথ্য বিনিময়ের জন্য আমরা মোবাইল ফোনটা সবচেয়ে বেশি, তারপরে ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও তো আছে, এগুলো আমরা ব্যবহার করছি। তারপরে আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে মানুষ সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারছে। কাজে মানুষের প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে, এটাকে সংরক্ষণ করে রাখছে, আবার মানুষ এগুলি আমরা বিনিময় করতেছি। তারপর আমরা দেখি তথ্যের ব্যবহারটা কি। তথ্যের ব্যবহার হচ্ছে, প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। তাহলে তথ্যগুলি কি করি আমরা? প্রচুর তথ্য পাই। এই তথ্যের পরিমাণ খুব দ্রুত বাড়ছে। তথ্যের পরিমাণ আমাদের জানি আমরা খুব দ্রুত বাড়ছে, কারণ যতই মানুষ বাড়ছে তথ্যের পরিমাণও আমাদের খুব দ্রুত বাড়ছে। তাই আমাদের জীবনে তথ্যের যথাযথ ব্যবহার করতে হবে। তথ্যের যথাযথ ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। কাজে আমরা তথ্যের যথাযথ ব্যবহার পদ্ধতি দেখানোর জন্য আমরা কতগুলি ধাপ নিয়ে আমরা আলোচনা করতে পারি।
ধাপ নাম্বার 1 হচ্ছে কোনো বিষয়ের তথ্য প্রয়োজন, কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করা। তাহলে আমরা দেখি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে প্রচুর তথ্যের প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে সংবাদ, আবহাওয়া, খেলাধুলা, বিভিন্ন ঘটনা, উন্নত চিন্তাধারা অথবা মানুষের জীবনের অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কিত তথ্য। যেমন একজন বলতে পারে আমি আজকের আবহাওয়ার খবর জানতে চাই, আরেকজন বলতে পারে আমি বাংলাদেশের ক্রিকেট ম্যাচের তারিখ জানতে চাই। এগুলি কিন্তু তথ্য, এগুলি আমরা বিভিন্ন উৎস থেকে আমরা পেয়ে থাকি। সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি, মানুষের মুখ থেকে জানতে পারি, এইভাবে। তাহলে দ্বিতীয় ধাপটা হবে আমাদের তথ্যের উৎস ও সংগ্রহের উপায়। তথ্যের উৎস ও সংগ্রহের উপায় এটা হচ্ছে আমাদের অবশ্যই প্রয়োজনীয় তথ্যের উৎস ও তা সংগ্রহের উপায় নির্ণয় করতে হবে। পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে, যেমন জনসাধারণ থেকে আমরা তথ্য পাই, সংবাদপত্র থেকে তথ্য পাই, বই থেকে পাই, রেডিও থেকে, টিভি থেকে, ইন্টারনেট থেকে। এই সমস্ত উৎস থেকে আমরা সংবাদ গ্রহণ করতে পারি, তথ্য গ্রহণ করতে পারি। অর্থাৎ মানুষ থেকে আমরা প্রথম তথ্য ইজিলি পাই থাকে, একজন আরেকজনের কাছে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে। তারপর সংবাদপত্র তো দেশ বিদেশ তথ্য আমরা অহরহ দেখছি, দেশ বিদেশের তথ্যগুলি সংবাদপত্র প্রকাশিত হয়। তারপর রেডিও টিভিতে আমরা দেখি, আর অনেক পুরানো জীবনের তথ্য, জন্ম তারিখ, কার মৃত্যু, আর উৎসবের, আনন্দের, বিনোদনের বিভিন্ন রকম তথ্য আমরা বই পুস্তকও আমরা দেখে থাকি, যেটা ইতিহাস হিসাবে পরিচিত থাকে। তারপরে আমাদের দরকার তৃতীয় ধাপের তথ্য সংগ্রহ। উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করব। তো প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে ও সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে পারি। কারণ নির্ভরযোগ্য তথ্য হওয়া লাগবে। তো নির্ভরযোগ্য তথ্যের উৎস থেকে আমরা সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে পারি। তথ্যটি সংগ্রহের সময় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে, কারণ তথ্যটি যাতে হারিয়ে না যায়। এই জন্য আমরা তথ্যটাকে সংগ্রহ করার পরেই সংরক্ষণ করে রাখে দিই। যেমন আমরা নোট বই অথবা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করতে পারি। বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন ক্যামেরা, সিডি, ডিভিডি ইত্যাদি ব্যবহার করে আমরা তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। কারণ তথ্যটা কোথায় থেকে এবং কিভাবে আসলো সেই সম্পর্কে আমরা যে কোনো সময় যাতে জানতে পারি। এটা গণমাধ্যমে যেটা প্রচার করা হয়, যেমন রেডিও বা টিভির মাধ্যমে তথ্যটি পেতে পারি মাধ্যমের মাধ্যমে। তো যা হোক, আমরা তথ্য সংগ্রহ এবং তথ্য সংরক্ষণের উপায় সম্পর্কে এই ধাপে বুঝতে পারলাম। তারপরে আমরা চতুর্থ ধাপে দেখি আমরা তথ্য বিনিময় কি। তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে। তথ্য বিনিময়ের সময় কোনো তথ্যটি বিনিময় করতে চাই তা সঠিকভাবে বিনিময় করছি কিনা সেই বিষয়ের প্রতি অধিক মনোযোগ দিতে হবে। কাজে আমরা তথ্য বিনিময়ের পূর্বে এটাকে সংরক্ষিত তথ্যটা সুন্দরভাবে সাজিয়ে রাখবো। কাজে কোনটা প্রথম, তারপরে কোনটা এবার আমরা যাতে সাজিয়ে রাখলে আমাদের বিনিময়ে কোনো অসুবিধা না হয় এবং সৌন্দর্য বাড়বে। কারণ তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি আমরা বিনিময় করতে চাই তা যাতে সঠিক হয়ে যায়, এইটা। কারণ মিথ্যা বা ভুল তথ্য যাতে আমরা অন্যের সাথে বিনিময় বা শেয়ার না করি, এবং বিনিময়টা সঠিক হচ্ছে কিনা সেই ব্যাপারে অনেক মনোযোগী হই। তো এইভাবে আমরা বিভিন্ন ধাপে এগুলিকে ভাগ করে তথ্য বিনিয়োগ করার নিয়ে চিন্তা করতে পারি। তারপর আমরা আজকের ক্লাসে আমরা কিছু বড় প্রশ্ন অর্থাৎ কাঠামোগত প্রশ্নে আলোচনা করব। গত ক্লাসে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছিলাম। আজ আমরা কিছু কাঠামোগত প্রশ্ন আলোচনা করব। তার মধ্যে কিছু কাঠামোগত প্রশ্ন আমি তৈরি করে
দিয়েছি এবং কিছু কাঠামো আমাদের নিজে করার জন্য দিয়েছি। তারপর অধ্যায়টা পড়লে যে কোনো প্রশ্ন তোমরা নিজে উত্তর করতে পারবে, বেশি কঠিন না। তাহলে আমরা কিছু কাঠামো নিয়ে আলোচনা করা শুরু করি। 1 নম্বর প্রশ্ন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? এই কাঠামোগত প্রশ্নটা কিন্তু অন্যান্য প্রশ্নের সংমিশ্রণ। কাজে সংক্ষিপ্ত প্রশ্নগুলি ভালো করে পারলে কাঠামোবদ্ধ প্রশ্নের প্রায় অর্ধেকের মতে উত্তর দেওয়া সহজ হয়ে যায়। এরপরে আমাদের জীবনে তথ্য বিনিময়ের 4টি গুরুত্ব লিখো। তাহলে আমরা দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার, এসব কিছু মিলে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সংক্ষেপে আইসিটি বলা হয়। তারপর অংশ হলো আমাদের জীবনে তথ্য বিনিময়ের 4টি গুরুত্ব লিখো। তার উত্তর হবে আমাদের জীবনে তথ্য বিনিময়ের 4টি গুরুত্ব হলো 1 নম্বরে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা সবাই নিরাপদ থাকতে পারি। 2 নম্বরে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা সবাই ভালোভাবে বেঁচে থাকতে পারি। তারপর হলো তথ্য বিনিময়ে সবাইকে বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তারপরে হলো তথ্য বিনিময় সমুদ্র উপকূলের সবাইকে প্রচন্ড জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে সাহায্য করে। এগুলি খুব সোজা, আরো অনেক বিনিময়ের উপায় আছে, অনেক লাভ। যেমন তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা কিন্তু নিরাপদ থাকতে পারি, কারণ আমরা আগে থেকেই সতর্কতার সংকেত যদি জানিয়ে দিই, তাহলে আমরা আগে থেকে ওই ব্যবস্থা করে নিই। আবার ভালোভাবে বাঁচার জন্য আমরা তথ্য বিনিময়ের মাধ্যমে এই সুযোগ সুবিধা হয়ে থাকে। বিপদ থেকে রক্ষা পাওয়া, এটাও কিন্তু তথ্য বিনিময়ের কারণে আমাদের সম্ভব হয়ে থাকে। এরপর কখন সামুদ্রিক জলোচ্ছ্বাস হবে, কখন প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়, এটাও আমরা তথ্য বিনিময়ের মাধ্যমে পাই। যেমন রেডিও টেলিভিশনের মাধ্যমে এই তথ্যটা বিনিময় করা থাকে সাধারণত। যা হোক, তারপরে প্রশ্ন হলো কিভাবে তথ্য সংরক্ষণ করা যায়, তার 2টি বাক্যে লিখো। তথ্যের যথাযথ ব্যবহারের ধাপগুলো নাম লিখো। তাহলে আমরা দেখি তথ্য সংরক্ষণ কিভাবে করা যায়, কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় সেই সম্পর্কে 2টি বাক্য হলো 1 নম্বরে তথ্য আমরা খাতায় লিখে, ছবি তুলে, ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করে রাখতে পারি, খুব সোজা। 2 নম্বরে তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারি। এটি কিন্তু তথ্য সংরক্ষণের জন্য খুব সহজ একটা উপায়। কাজে আরো অনেক উপায় আছে, যেহেতু প্রশ্ন 2টা চেয়েছে, কাজে আমরা 2টা বাক্যই লিখে দিলাম। তারপর হলো তথ্যের যথাযথ ব্যবহারের ধাপগুলোর নাম। তথ্যের যথাযথ ব্যবহারে আমরা 4টা ধাপ পেয়েছিলাম। ধাপগুলোর নাম লিখি আমরা। 1 নম্বর ধাপ হলো কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করতে হবে, তা নির্দিষ্ট করা। 2 নম্বর ধাপে তথ্যের উৎস ও সংগ্রহের উপায়। তথ্যের উৎসটা কোথায় আছে এবং সংগ্রহের উপায়টা কি, এগুলো আমাদের আগে ঠিক করে নিতে হবে। এগুলি জানলে আমাদের সংগ্রহ করা, তারপরে তথ্যটা সংগ্রহ করব, তারপর আমরা তথ্য বিনিময় করব। এটি আর কি, অর্থাৎ তথ্যের উৎস, তথ্য সংগ্রহ এবং তথ্য বিনিময়, এগুলি একটা ধাপে বিভক্ত হচ্ছে। এই ধাপগুলির নাম আমাদের প্রশ্ন আসলে এগুলি লিখে দেব। তারপর প্রশ্ন হচ্ছে তথ্য কি? আমাদের জীবনের তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা 4টি বাক্যে লিখুন। তাহলে আমরা লিখি তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ ইত্যাদি। তারপরে হচ্ছে আমাদের জীবনের তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা 4টি বাক্যে লেখা হলো। 1 নম্বর হলো তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার জন্য আমরা 1 নম্বর লিখতে পারি আমাদের গুরুত্বপূর্ণ ছবি, সার্টিফিকেট প্রভৃতি তথ্য সংরক্ষণ না করলে ভবিষ্যতে বিপদ হতে পারে। কাজে এই তথ্যগুলি আমাদের সংরক্ষণ করে রাখা উচিত, না হলে যে কোনো সময় আমাদের জন্য বিপদ হতে পারে। 2 নম্বরে বাস, ট্রেন, বিমান প্রভৃতির যাত্রার সময় সংরক্ষণ না করলে যথাসময়ে গন্তব্যে পৌঁছানো যায় না, এটা আমরা যেটা বাস্তবে দেখে থাকি। তারপরে 3 নম্বর হলো তথ্য সংরক্ষণের কারণে আমরা
পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারি। কাজে সংরক্ষণ করে রাখা হলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে, অর্থাৎ কোন দেশ কোথায়, কোন দেশে কি কি জিনিস আছে, খনিজ সম্পদ কিরকম, কোন দেশে কোন নেতা ছিল, এগুলি সংরক্ষণ করার কারণে আমরা যে কোনো সময় যে কোনো দেশ সম্পর্কে জানতে পারি। তারপরে হলো 4 নম্বরে, তথ্য সংরক্ষণের কারণেই আমরা আমাদের প্রিয় খেলোয়াড় ও তারকাদের সম্পর্কেও জানতে পারি। এগুলো একই রকম, তথ্য সংরক্ষণের কারণে কোন প্রিয় খেলোয়াড়, যেন আমরা ম্যারাডোনা, পেলে, ব্রাজিলের রোমারিও, বেবেটো, বিভিন্ন ধরনের খেলোয়াড়দের নাম, আমরা প্রিয় খেলোয়াড়দের নাম এবং তাদের বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। এবং আরো অনেক তারকা আছে, তারকা বলতে বিভিন্ন ধরনের তারকা, আমরা হয়তো খেলোয়াড় হতে পারে অথবা চিত্র জগতেরও হতে পারে। এই ধরনের বিভিন্ন তারকা সম্বন্ধে আমরা অনেক ধারণা নিতে পারি। তো যাই হোক, তথ্য সংরক্ষণের অনেক মাধ্যম আছে, অনেক সুবিধা আছে। আমরা এখানে প্রয়োজনীয়তা সম্পর্কে 4টি বাক্য লিখলাম। অনেক প্রয়োজনীয়তা রয়েছে, আরো খনিজ সম্পদ সম্পর্কে আছে, একটা দেশের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক কারণে এটার সুবিধা অসুবিধা, এটা পর্যটকদের জন্য কত আকর্ষণীয়, এবং ওই কোন দেশ কত সুইমিং পুল বেশি, কোথায় মানুষ পর্যটনে যে বেশি আনন্দ বোধ করতে পারে, ইত্যাদি। যা হোক, তথ্য সংরক্ষণ অনেক প্রয়োজনীয়তা রয়েছে। এখানে প্রশ্নে যদি 4টি বাক্য লিখতে বলে আমরা 4টি বাক্যই দিব। তাহলে আমরা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসাবে দিলাম। এগুলি হলো, 1 নম্বরে হচ্ছে 3টি তথ্য প্রযুক্তির নাম লিখো। তথ্য বিনিময়ের সময় করণীয় বিষয়ে মনোযোগী হতে হবে এমন 3টি পরামর্শ দাও। তো 3টি তথ্য প্রযুক্তির নাম তো আমরা জানি, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, মোবাইল ফোন আছে, অনেক জিনিস আছে। তো যা হোক, বইটা একটু পড়লে এগুলি ইজিলি উত্তর দেওয়া সহজ হবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, ভাষায় ব্যবহৃত 3টি তথ্য যোগাযোগ প্রযুক্তির নাম লিখো। এগুলি আমরা জানি। তথ্য যোগাযোগ প্রযুক্তির 3টি ব্যবহার লিখো। অনেকগুলি ব্যবহার আছে, এখন 3টি ব্যবহার লিখলে 3 নম্বর পেয়ে যাবে। তারপর হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি কয়টি ধাপে বিভক্ত? আমরা 2টি ধাপে বিভক্ত। তোমাদের অধ্যায় যা পড়া লেখা আছে ওইটা পড়লে হবে। তারপরে তথ্যের 2টি উৎসের নাম লিখো। অনেকগুলো উৎস আছে, আমরা 2টি উৎসের নাম প্রশ্নে দিলে ওই 2টি উৎসের নাম লিখবে, 2 নম্বর হয়ে যাবে। যেমন তথ্যের 2টি উৎসের নাম হলো সংবাদপত্র, খবরের সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনেকগুলি আছে। তো যাই হোক, জনসাধারণ কিন্তু তথ্যের একটা উৎস। এগুলি 4টা 5টা আছে, উত্তর 2টা দিয়ে দেবে। তাহলে অধ্যায়টি আমরা এখানে আলোচনা শেষ করলাম। অধ্যায়টা একটু ভালোভাবে পড়লে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজে দিতে পারবে। তাহলে আজ আমরা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত স্বাস্থ্য বুলেটিন শোনা এবং সেগুলো অনুসরণ করো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, নিয়মিত পড়াশোনা অনুশীলন করতে থাকো। এই বলে এখানে আমি আজ শেষ করছি। খোদা হাফেজ।